দেশের যেটা দুই দেশের বিষয়, নিঃসন্দেহে দেশের সরকার যা বলবে পলিসির জায়গা থেকে সমস্ত রাজনৈতিক দল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারাও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, কারণ দেশের সিদ্ধান্তের পাশেই সবাই রয়েছে, এখানে কোনো বিতর্কের অবকাশ নেই। কিন্তু যেখান থেকে আমার প্রশ্নের সূত্রপাত, আমি আসছি দেবাশিস চৌধুরীর কাছে, যেখান থেকে বিতর্কের সূত্রপাত সেটা হচ্ছে এদেশের মুষ্টিমেয় কিছু মানুষ, আমি আবারও বলি, এই ভাষার ধরনগুলো বদলে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে দেশের পলিসি নয়, যদি সোজা ভাষায় বলতে হয়, এই এক শ্রেণীর মানুষ যাদের কথা খুব স্পেসিফিক্যালি সমীরবাবু বললেন যে সত্যি তারা যদি পাশে না থাকতেন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব ছিল ক্ষমতা পরিবর্তন করা, তো যদি আমি ধরে নিই যে সেই এক শ্রেণীর মানুষ তারাই অনুঘটকের মতো কাজ করেছেন, তারাই ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল না, তাহলে ধরে নিতে হয় যে সেই এক শ্রেণীর মানুষ যারা অনুঘটকের মতো সেদিন কাজ করেছিলেন তারা আজকে দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছেন কি? কোনো একটা 1 লাখের মতো ঘটনা ঘটলে, নুপুর শর্মার মতো ঘটনা ঘটলে তাদের যা ভূমিকা থাকে, আজকে অন্য প্রান্তে হিন্দু নিধন হলে তাদের কি একই ভূমিকা থাকে? দেবাশিসদা, সমীরদাকে খুব সম্মান জানাই, আমাদের সবারই অগ্রজ মোটামুটি। আর সমীরদার দীর্ঘ একটা ইতিহাস আছে গণ আন্দোলন করার, মানুষের সঙ্গে লড়াই করার, মানুষের প্রশ্নে লড়াই করার। যেই প্রশ্নটা আজকে উত্থাপন হয়েছে তার একাডেমিক উত্তর হচ্ছে, মানে একাডেমিক্সে যার এটা বিশ্লেষণ হয় সেটা হচ্ছে মানুষের আন্দোলনের ভাষা যদি কেউ অ্যাপ্রোপ্রিয়েট করে, মানুষ একটা কথা বলতে চাইছে কিন্তু নেতৃত্ব আরেকটা কথা বলছে, সেই আন্দোলনের নেতৃত্ব আরেকটা কথা বলছে, এবং যখন মানুষের প্রতিবাদের ভাষা যখন অ্যাপ্রোপ্রিয়েট হয়, যখন দখল হয়ে যায়, তার উপরে কেউ দখল নিয়ে নেয়, তখন বিরাট বিরাট ন্যারেটিভগুলো কাজ করে। সমীরদাকে খুব সম্মান জানিয়ে জিজ্ঞেস করি, এই যে আপনি বললেন স্বার্থ সংশ্লিষ্ট, তাহলে এই যে যখন 2011-র আগে যে আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট লোক ছিল, সেটার মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট ছিল। এবার আপনি আরেকটা জিনিস বললেন, সেটা হচ্ছে বাংলাদেশের বিষয়তে সঠিক কথা হতে পারে না, অনেকের মধ্যে বিষয় আছে, সেজন্য আমরা ঠিক চিহ্নিত করতে পারবো না কোন ফোর্সটা কোথায় কাজ করছে। তারপর আপনি বললেন ছাইয়ের তলায় আগুন চাপা ছিল, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সাধারণ লোকের বহিঃপ্রকাশ হয়ে গেল, কেন গণতন্ত্র বিপন্ন ছিল প্রভৃতি বিষয়গুলো আছে। আমার শুধু একটা সাধারণ প্রশ্ন, যখন প্যালেস্টাইনের কোশ্চেন হয়, যেটা জিষ্ণুদা বললেন, বা যখন অন্য কোনো রকম নিকারাগুয়ার কোনো প্রশ্ন হয়, কোনো শ্রমিক, শ্রমজীবী, মজদুর, কৃষকের প্রশ্ন হয়, তখন কৃষক, মজদুর, ছাত্র, নারী, মহিলা, প্যালেস্টাইনের মুসলমান, এইভাবে শব্দাবলী নিয়ে আন্দোলন হয়। এতগুলো ব্যাখ্যা আমরা এখানে করলাম, কিন্তু এখন অবধি কেউ বলেছে বাংলাদেশের হিন্দু আক্রান্ত, বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত, বাংলাদেশের হিন্দুদের যেই আন্দোলনটা হচ্ছে, যেই বিষয়টা নিয়ে হিন্দুরা লড়াই করছে, সেই লড়াইটার মধ্যে দিয়ে, সেই লড়াইটা অন্য কোনো বড় মেটা ন্যারেটিভ, অন্য কোনো গল্পের অংশ হবে কেন? হিন্দুদের প্রশ্ন। এই যে আপনি বললেন যে সাধারণ লোকের ওখানে ছায়ের মধ্যে আগুন, সাধারণ লোকের আগুন বেরোয়নি, জামাতের আগুন বেরিয়েছে, জিহাদের আগুন বেরিয়েছে, ওখানে আক্রান্ত হয়েছে সংখ্যালঘু নয়, হিন্দুর আক্রান্ত হয়েছে। আমরা ভাষা ঠিক করতে পারছি না কেন? কারণ আমরাও সেই ন্যারেটিভ, সেই হেজেমনির মধ্যে রয়েছি, মানসিকতা আমাদের সেরকম এখন দাসত্বের মধ্যে রয়েছে যে হিন্দুদের কথা, হিন্দু শব্দাবলী ব্যবহার করে বলাটা অপরাধ, পাপ। কোনোভাবে সেকুলারিজমের উপরে কোনো আমাদের একটা প্রশ্ন চিহ্ন চলে আসে, কেন হবে? হিন্দুরা তো বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে হিন্দু বলেই আক্রান্ত হয়েছিল, তা না হলে তো সিআর দাসের সময় 1923-তে বেঙ্গল প্যাক্ট হয়েছিল, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হয়েছিল, হিন্দু জমিদারি জমির পাট্টা মুসলমানদের দেওয়া হয়েছিল। ইকোনমিক কোয়েশ্চেন তো তখন থেকেই তার সলিউশন আমাদের পূর্বপুরুষরাই খুঁজেছে, যে ইস্ট পাকিস্তানে যেহেতু হিন্দুদের হাতে জমি জায়গা আছে, মুসলমানদের কিছু নেই। সিআর দাস নিজের এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, উনি বেঙ্গল প্যাক্ট করলেন। সুভাষ বোস নিজে কলকাতা কর্পোরেশনে 80% চাকরি মুসলমানদের দিয়েছিলেন 1925-এ। তো আমরা তো ব্যবস্থা করেছি, আমরা চেষ্টা করেছি, তৎপরেও 47-এ দেশ ভাগ হয়েছে কেন? দ্বিজাতি তত্ত্বে হয়নি, ধর্মের কারণে হয়নি, মুসলিম লীগের হটকারিতায় হয়েছে। মুসলিম লীগ বলেছিল সেপারেট হোমল্যান্ড ফর ইন্ডিয়ান মুসলিমস, 1923 বেঙ্গল প্যাক্ট। না, আমি জাস্ট একটা জিনিস বলে রাখি, আমি শেষ করি, যেখানে আটকেছিলাম, যেখানে আটকে দেওয়া হয়েছিল। সিআর দাস 1923-তে বললেন যে বেঙ্গলে মুসলিমদের পপুলেশন বেশি, 55%, 55% জবস এবং সবকিছু রিজার্ভেশন সিআর দাস বলেছিলেন আমি মুসলমানদের জন্য করব, কারণ তারা পিছিয়ে পড়া আছে। যতদিন তা হচ্ছে না, মুসলমানরা এডুকেশন এগোচ্ছে না, তারা চাকরিগুলো পাচ্ছে না, 55% পূরণ হওয়া যাচ্ছে না, ততদিন কলকাতা কর্পোরেশনে 80% চাকরি আমি মুসলমানদের দেবো, এবং সুভাষ বোসের এনশোর করেছিলেন 1925।
1971 যা ঘটেছে, কিন্তু তার আগে আর পরে হিন্দুদের সংখ্যা কমে যাওয়াটা কি তার সেই গ্রাফের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি? 51 থেকে 61, 61 থেকে 71, 71 থেকে 81, তার কোনো পরিবর্তন হয়েছে কি? হিন্দুদের সংখ্যা তো একই নাগারে কমেছে। তাহলে 71 বাংলাদেশ হওয়ার মানে আর না হওয়ার মানেটা কি? এবং আজকে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কবিগুরুর স্ট্যাচু যখন একবার ভেঙে দিয়েছে, বাংলাদেশের মানুষের নিজেদের বাঙালি বলার অধিকার তারা হারিয়েছে। আমার ব্যক্তিগত মত এটা। এবং আমি একটা জিনিস কথা বলি, বাণীকে বিরাম দেবো, একদম সময় শেষ, কিন্তু একদম সময় আমি শামসুর বাবুর কাছে। বাংলাদেশের পলিটিক্যাল ন্যারেটিভের তিনটে দিক আছে। একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা আন্দোলন থেকে হয়েছে, সেই ভাষাকে কিভাবে বিকৃত করছে আমরা সবাই জানি। কুর্নি, সেলাম, বাংলা ভাষা আমি শেষ করে নিব। ভাষা আন্দোলন বরাকর আসাম ভ্যালি 55 এর আন্দোলন, পরে অ্যাপ্রোপ্রিয়েট করেছে মুজিবুর, সেটা অন্য ইতিহাস। কিন্তু তিনটে দিক আছে বাংলাদেশের পলিটিক্সের। ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের কি হয়েছে যিশুদা বললেন। দ্বিতীয় দিক আছে ইসলামিক ন্যাশনালিজম, তাদের জামাত, জিহাদ, ইসলাম একটা সত্যতা ইস্ট পাকিস্তানের পরে বাংলাদেশেও, সেই জন্য ল্যাঙ্গুয়েজ, ইসলাম। আর তৃতীয়টা হচ্ছে শেখ মুজিবুরের সত্যি সেই ফ্যামিলির জন্য একটা কাল্ট ফলোয়িং আছে। তিনটে মেন ধারা আছে রাজনীতির বাংলাদেশে, ল্যাঙ্গুয়েজ, ইসলাম অ্যান্ড মুজিবুর। হিন্দু কোথায়? বাংলাদেশের হিন্দুদের এই তিনটের মধ্যে কোথায় জায়গা আছে? বেশ, এই কথা কেউ বলবে না। সময় একদম শেষ। আমি শামসুর বাবু অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছিলেন, কিন্তু বেসিক কয়েকটা জায়গা শামসুরদা আমরা আলোচনা করতে করতে উঠে এলো নিঃসন্দেহে এই যে দীর্ঘদিন ধরে হিন্দু শব্দ প্রয়োগ করা যাবে না। আমি তো বলছি সংবাদ মাধ্যমের একটা অংশকে বলা হতো হিন্দু শব্দ কোথাও লিখলেই মানে কোথাও এটা তো সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করা যাবে না। আমি জানি না যে একটা যে দেশ নিয়ে আমরা এই আলোচনা করছিলাম, যে দেশ নিয়ে প্রতিবাদ আমরা এই দেশ থেকে উঠেছে, সেই দেশটায় সংখ্যালঘু বলে কোনো মন্ত্রক ছিল না এতদিন পর্যন্ত, আজ পর্যন্ত নেই, শেখ হাসিনার আমলও ছিল না। আজ তারা রাস্তায় নেমে তারা আন্দোলন করছেন যে আমাদের জন্য কেন মন্ত্রক নেই, অথচ আমাদের দেশে মন্ত্রক থেকে কোটা থেকে ডে ওয়ান থেকে ছিল। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আমি 2011-তে ওদের সুপ্রিম কোর্ট রায় করেছিল যে আপনারা কনস্টিটিউশন চেঞ্জ করতে পারেন, ইসলামিক রিপাবলিক থেকে পাল্টাতে পারেন। শেখ হাসিনা ইসলামিক রিপাবলিক সরায়নি সংবিধান থেকে, না সরায়নি। আমি আবার আসবো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বলা হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ার জাস্ট কয়েকটা জিনিস এই আলোচনা থেকে হঠাৎ করে কয়েকটা স্ফুলিঙ্গ দেখলাম বলে বললাম। অনেকেই লিখছিলেন যে দেশটা জামাতের হাতে চলে গেল, এবার পুরো ইসলামিক স্টেট হয়ে যাবে, হ্যান ত্যান। পাল্টা আবার অনেক সোকল্ড বুদ্ধিজীবী, প্রথম সারির যারা লেখালেখি করছেন, মানে প্রথম সারির সংবাদপত্রে দীর্ঘদিন কাজ করেছেন, বর্ষিয়ান, তারা পাল্টা লিখছেন, রিপ্লাই দিচ্ছেন। আপনারা নিজেরাও অনেকে খেয়াল করেছেন এ দেশটাও তো আরএসএস চালাচ্ছে, তাতে কি আপনাদের জীবনধারণ চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে কিভাবে দুটো জিনিসকে একই রকমভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে, অথচ এই দেশে আজ পর্যন্ত কোনো সংখ্যালঘু তাকে দেশ ছেড়ে পালাবার কথা ভাবতে হয়নি, তাকে গিয়ে